সকালে শাশুড়িমার চিৎকারে আচমকা ঘুম ভাঙতেই ভয় পেয়ে গেলাম। ফোনের সুইচটা অন করতেই দেখি 8টা বেজে গেছে। তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে আসতেই শাশুড়ি মা ক্ষিপ্ত গলায় বলে উঠলেন, কটা বাজে শুনি? বলি, আজকে কি চা জল খাবার পাবো, নাকি না খেয়ে বসে থাকতে হবে? না মা, আসলে একটু দেরি হয়ে গেছে। থাক থাক, আর আমতা আমতা করতে হবে না। বলি, বাড়ির বউ কি এত বেলা পর্যন্ত ঘুমায়? কোন বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমায় গো? পারো বটে বাপু, ভারী আক্কেল জ্ঞান তোমার। আমি আর কিছু না বলেই রান্নাঘরে চলে গেলাম। আমার বিয়ে হয়েছে 6 মাস। এই 6 মাসে খুব বেশি হলে 3-4 দিন উঠতে দেরি হয়েছে। তাও হয়তো যেদিন ফোন সুইচ অফ ছিল বা কোনো কারণে অ্যালার্ম বাজেনি, ঠিক সেই দিনগুলোতেই। কিন্তু বাকি দিনগুলো সকাল 6টায় উঠে শোবার জন্য চা জল খাবার বানিয়ে স্নান সেরে আবার শোবার জন্য রান্না করেছি। কিন্তু যে কদিন দেরি হয়েছে, শাশুড়ি মা কথা শোনাতে ছাড়েননি। আসলে আমাদের লাভ ম্যারেজ। সেই সুবাদে উনি আমাকে প্রথম থেকেই পছন্দ করেননি। উঠতে বসতে একটু ভুল হলেই কথা শুনিয়েছেন। আমার স্বামী অমিত একজন ব্যাংক ম্যানেজার। আমার শাশুড়ি মার বক্তব্য, উনি বিয়েতে 10 লাখ টাকা নগদ, সাথে আরও অনেক স্বর্ণের গহনা, দামি আসবাব যৌতুকে নিতেন। কিন্তু আমার সাথে বিয়ে হওয়াতে সেই সব কোনো কিছুই তিনি পাননি, যা যা তিনি আশা করেছিলেন। তাই ওনার আমার উপর রাগটা একটু বেশি। আমাদের লাভ ম্যারেজ হলেও আমার বাবা সাধ্য মতো আমাকে গয়না দিয়ে সাজিয়ে বিয়ে দিয়েছেন। প্রয়োজনীয় কিছু ফার্নিচারও দিয়েছিলেন, কিন্তু ওনার এসব কোনো কিছুই পছন্দ হয়নি। যাই হোক, বাড়িতে আমরা 4 জন মেম্বার, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর আমি। এক ননদ ছিল, নাম অহনা, তার বিয়ে হয়ে গেছে। শাশুড়ি মা চাইলেই সকালের খাবারটা বানিয়ে নিতে পারতেন, কিন্তু না, তিনি বাড়ি মাথায় করবেন। অপছন্দের বৌমাকে তো কথা শোনাতে হবে। এসব নিয়ে আমি আর এখন কিছু ভাবি না। কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। রিসেন্টলি আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। ইদানিং গাটাও খুব গোলাচ্ছে, খেতে পারি না। ও বাড়ি থেকে আমার মা ফোন করেছিল, বাবা কিছুদিনের জন্য আমাকে ওখানে নিয়ে যেতে চায়। আমার স্বামী শাশুড়ি মাকে একথা বলতে উনি রেগে গিয়ে বলেন, না না, বৌমার কোথাও যাওয়া হবে না। আর আমাদের বাড়িতে কাজটাই কি বলতো, ওই তো 4টা মানুষের রান্না খাওয়া, এ আবার কাজ নাকি? আমরা তখন কত কাজ করেছি, 15-16 জন লোকের রান্না করেছি। আর এখনকার মেয়েরা সত্যি বাপু। আমার স্বামী তার মায়ের কথার ওপর কোনাকুত বলতে পারে না, তাই আমাকে রুমে এসে বলে, মানিয়ে নাও, শুধু শুধু অশান্তি আর বাড়িও না। আমি চুপ থাকলাম, শুধু স্বামীর মুখের দিকে তাকালাম। অমিত আমার হাত দুটো ধরে বলল, এই সময় একটু সাবধানে থাকবে, ধীরে ধীরে কাজ করবে, তাড়াহুড়ো করবে না। এইভাবে 3 মাস কেটে যায়। এখন একটু বমি ভাবটাও কমেছে, খাবারে একটু রুচিও ফিরেছে। এই অবস্থাতেও আমাকে 4-5 রকমের পদ রান্না করতে হয়েছে। খাবারের গন্ধে বমি বমি পেলেও মুখে রুমাল বেঁধে রান্না করেছি, মাছ কেটেছি। তবুও শাশুড়ি মা কুটোটিও নাড়েননি। অমিত রবিবার দিন ওর সমস্ত জামা কাপড়গুলো কেচে নিত। তবে শ্বশুর শাশুড়ি জামা কাপড়গুলো অমিত কেচে দিলে শাশুড়ি মার পছন্দ হতো না, সেগুলো আমাকেই কাচতে হতো। অমিত কেচে দিলে শাশুড়ি মার পছন্দ হতো না যে। এমনই একদিন জামা কাপড় কাচতে গিয়ে আমার ব্লিডিং শুরু হয়। আমি তৎক্ষণাৎ অমিতকে কল করি। ও
ও তড়িঘড়ি করে ব্যাংক থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে। আমি যন্ত্রণায় ছটপট করছি। সঙ্গে সঙ্গে ও আমাকে সামনের একটা নার্সিংহোমে নিয়ে যায়। ডাক্তারবাবু জানায় আমার বেবিটা আর এই পৃথিবীতে নেই, ইমিডিয়েট ওয়াশ করাতে হবে, না হলে আমার জীবনের ঝুঁকি বাড়বে। অমিত থমকে যায়। আমি তখনও যন্ত্রণায় কাতরাচ্ছি। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। ওনারা একদিন ওখানে রাখে, তারপর আমাকে ডিসচার্জ করে দেয়। অমিত অনুশোচনার গ্লানি নিয়ে আমার দিকে তাকাতে পারছিল না, শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমি নির্বাক ছিলাম, কোনো কথাই আমি সেই মুহূর্তে বলতে পারিনি। ডাক্তারবাবু জানিয়ে দেয় 1 বছর আমরা আর কোনো বেবি নিতে পারবো না। বাড়ি ফিরেই অমিত শাশুড়ি মায়ের ঘরে যায়। মা, এবার তোমার শান্তি হয়েছে তো? জানো তো মা, আমাদের বেবিটা আর নেই। আমাদের সময় আমরা এটা করেছি ওটা করেছি বলে সোমাকে দিয়ে সব কাজ করিয়েছ। কেন মা, তুমি পারতে না নিজে জামা কাপড় কাচতে? আর যখন নাই পারবে আমি তো কেচে দিতাম। না, সেটাও তোমার পছন্দ হতো না। কটা মাসেরই তো ব্যাপার ছিল মা, তুমি পারতে না একটু মানিয়ে নিতে? তোমার নিজের মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তো তুমি তাকে নিজের কাছেই রেখেছিলে, নিজেই তার সেবা যত্ন করেছো, কোনো কাজই তাকে দিয়ে করতে দাওনি। তাহলে সুমার বেলায় কেন তুমি সেটা করতে পারলে না মা? ও পরের বাড়ির মেয়ে বলে? ও ওর বাপের বাড়িও যেতে পারবে না। কেন মা? ওকে তুমি তোমার আর একটা মেয়ে ভাবতে পারোনি কেন? কেন করলে মা তুমি এটা? ও তোমাকে কেনই বা বলছি, তুমি তো মা নও, তুমি তো শাশুড়ি। কিন্তু মা, আমাকে একবার বলো তো, সোমা কি তোমাকে শাশুড়ি বলে ডাকে? না তো, মা বলে ডাকে। তাহলে কেন তুমি এমন করলে? আমার বিয়ের আগে তো সব কাজ তুমি নিজে হাতে করেছো, তাহলে 1 বছরে কি এমন হলো যে নিজেদের পরনের জামাটুকু পর্যন্ত কাচতে পারলে না? এই প্রথমবার অমিতকে এত রাগতে দেখলাম। শাশুড়ি মা এই মুহূর্তে আর কোনো কথাই বলেননি। যা ক্ষতি হবার তো আমাদেরই হয়েছে। এরপর থেকে সোমার ওপর কোনো অন্যায় আমি আর মেনে নেব না। সবার আগে আমি রুখে দাঁড়াবো। এরপর অমিত নিজেই ব্যাগ গুছিয়ে আমাকে বাপের বাড়িতে কিছুদিনের জন্য রেখে আসে। একটু সুস্থ হলে ও আমাকে বাড়ি নিয়ে যায়। শাশুড়ি মা এখন আমাকে আর সেভাবে কথা শোনায় না। দেখতে দেখতে আরও 1টা বছর কেটে যায়। আমি আবারও প্রেগনেন্ট। অবশ্য এবারের প্রেগনেন্সিতে অমিত আমাকে বাপের বাড়িতে রেখে আসে। ও আর কোনো রকম রিস্ক নিতে চায়নি। প্রত্যেক সপ্তাহে ও আমাকে এসে দেখে যায়। আমাদের ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়। নার্সিংহোমে আমার মা আমার দেখাশোনা করছে। বাচ্চা হওয়ার কথা শুনেই শাশুড়ি মা আমাকে আর আমাদের বাচ্চাকে দেখতে আসে। ছোট্ট বেবিটাকে কোলে নিয়ে আমার শাশুড়ি মা আমার পাশে এসে বসে। শাশুড়ি মা আমার হাতটা ধরে বলে, পারলে আমাকে তুমি ক্ষমা করো বৌমা। আসলে আমরা শাশুড়িরা সারা জীবনই শাশুড়িই থেকে গেলাম, কোনোদিনও মা হওয়ার চেষ্টাই করিনি। কিন্তু বৌমা, এরপর থেকে আমার একটা না 2টো মেয়ে, অহনা আর সোমা। আমি শাশুড়ি মায়ের হাতটা শক্ত করে চেপে ধরি। এ যেন এক স্নেহময়ী মায়ের পরশ। সিজারে বেবি হওয়ার কারণে এই সময় আমি আর কোনো কথা বলতে পারছিলাম না, শুধু 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ধন্যবাদ। যদি গল্পটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।